আজ আমরা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে লেখা একটা দারুণ নিবন্ধ নিয়ে কথা বলবো। মানে আমরা তো সবাই তার রেকর্ড, তার পরিসংখ্যান জানি, কিন্তু এই নিবন্ধটা একটা অন্য প্রশ্ন তুলেছে। কিভাবে রাঁচির মতো একটা ছোট শহর থেকে আসা একজন ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের শুধু মুখটাই বদলে দিলেন না, বরং পুরো দেশের মানসিকতা একটা ছাপ ফেললেন। হ্যাঁ, আর এই লেখাটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটাই হলো এটা। নিবন্ধের মূল যুক্তিটাই হলো ধোনির আসল সাফল্য কিন্তু ট্রফি বা রেকর্ডে নয়। তার আসল সাফল্যটা হলো ভারতীয় দলের মানসিকতার পরিবর্তন। তিনি এমন একটা বিশ্বাস তৈরি করেছিলেন যে যে কোনো পরিস্থিতি থেকেই ম্যাচ জেতা সম্ভব। যেটা আগে ভারতীয় ক্রিকেটে খুব একটা দেখা যেত না, তাই তো? একদমই দেখা যেত না। এটা শুধু মাঠে না, এটা ছিল একটা বিপ্লবের মতো। চলুন তাহলে এই বিপ্লবের শুরুটা একটু দেখি। তার আন্তর্জাতিক অভিষেক তো খুব সাধারণ ছিল, তাই না? বাংলাদেশের বিপক্ষে। হ্যাঁ, একদমই মনে রাখার মতো না। কিন্তু ঠিক তার পরের বছর পাকিস্তানের বিপক্ষে ওই ১৪৮ রানের ইনিংসটা। ওটাই সব বদলে দিল। নিবন্ধে তার ব্যাটিংকে নির্ভীক বলা হয়েছে, কিন্তু এটা কি শুধু কাঁচা শক্তি ছিল, নাকি এর পেছনে আরও কিছু ছিল? ঠিক এখানেই নিবন্ধটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। এটা শুধু শক্তিশালী শট খেলা ছিল না। ধোনি আসলে উইকেট কিপার ব্যাটসম্যানের ভূমিকাটাই নতুন করে লিখেছিলেন। আগে তো উইকেট কিপাররা লোয়ার অর্ডারে ব্যাট করত। হ্যাঁ, একদম শেষে। ধোনি টপ অর্ডারে এসে পাওয়ার হিটিংয়ের সাথে কিপিংকে জুড়ে দিলেন। এর ফলে কি হলো, দল একজন বাড়তি বিশেষজ্ঞ বোলার বা ব্যাটসম্যান খেলানোর সুযোগ পেল। আর তার হেলিকপ্টার শট, ওটা তো শুধু একটা শট ছিল না, ওটা ছিল একটা স্টেটমেন্ট। একদম প্রচলিত নিয়মের বাইরে গিয়েও যে সফল হওয়া যায়, এটা ছিল তারই প্রতীক। আর এই নিয়মের বাইরে যাওয়ার সাহসটাই কি তার অধিনায়কত্বের মূল ভিত্তি ছিল? সবাই তাকে ক্যাপ্টেন কুল বলে, কিন্তু তার কিছু সিদ্ধান্ত, যেমন ধরুন সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়া, বেশ বিতর্কিত ছিল। হ্যাঁ, বলেছে। নিবন্ধে এই দিকটা নিয়েও কথা বলা হয়েছে। লেখকের মতে এই ক্যাপ্টেন কুল তকমাটা আসলে তার পুরো দর্শনটাকে বোঝায় না। তার ওই শান্ত স্বভাবের আড়ালে ছিল অসম্ভব এক কৌশলগত মস্তিষ্ক আর ঝুঁকি নেওয়ার সাহস। আচ্ছা। তিনি তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন, আবেগের বশে নয়। আর তরুণদের ওপর যে আস্থাটা রেখেছিলেন, ওটা একটা বিরাট জুয়া ছিল। যেটা শেষ পর্যন্ত কাজে লেগেছিল। অবশ্যই। তিনি এমন খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন যাদের মধ্যে জয়ের খিদে ছিল, নামের ভার ছিল না। তার তার অধিনায়কত্ব ছিল একটা ক্যালকুলেটেড রিস্ক টেকিংয়ের খেলা। আর সেটারই তো ফল হলো ওই ৩টি আইসিসি ট্রফি। টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি। এটা তো আর কোনো অধিনায়ক করে দেখাতে পারেননি। আর চেন্নাই সুপার কিংসের হয়ে তার সাফল্যও তো একই দর্শনের প্রমাণ দেয়। একদম। আইপিএলেও তো তিনি একই কাজ করেছেন। মানে অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে বারবার একটা চ্যাম্পিয়ন দল তৈরি করেছেন। তার নেতৃত্বের সবচেয়ে বড় গুণ ছিল খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনা। তাদের ওপর বিশ্বাস রাখাটা, তাই তো? হ্যাঁ, যখন আর কেউ রাখছে না, তখনও চাপের মুহূর্তে তার ওই শান্ত থাকাটা আসলে ছিল তার প্রস্তুতির প্রতিফলন। তিনি জানতেন ম্যাচটা শেষ হওয়ার পর্যন্ত নিয়ে যেতে পারলে তিনি নিয়ন্ত্রণ নিতে পারবেন। এত সাফল্যের পর তার অবসরের সিদ্ধান্তটাও কিন্তু বেশ অন্যরকম ছিল। কোনো জাঁকজমক নেই, কোনো ফেয়ারওয়েল ম্যাচ নেই, শুধু একটা ইনস্টাগ্রাম পোস্ট। হ্যাঁ, খুব সাধারণভাবে। নিবন্ধে এই পর্বটা নিয়ে একটা দারুণ লাইন আছে। এমএস ধোনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি ভারতীয় ক্রিকেটের একটি যুগ। এটা কিন্তু অনেক বড় একটা কথা। এর মানে হলো তার প্রভাবটা কয়েকটা ম্যাচ বা সিরিজের চেয়ে অনেক বেশি। তার উত্তরাধিকার শুধু ট্রফির শোকেসে সীমাবদ্ধ নয়। তাহলে কি? তার আসল প্রভাব হলো সেই বিশ্বাসটা যা তিনি কোটি কোটি তরুণের মনে গেঁথে দিয়েছেন, যে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে এসেও সর্বোচ্চ সাফল্য পাওয়া সম্ভব। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ধোনির গল্পটা শুধু একজন সফল ক্রিকেটারের নয়, এটা হলো একজন লিডারের গল্প, যিনি একটা দলের খেলার ধরন আর একটা দেশের চিন্তাভাবনাকেও প্রভাবিত করেছিলেন। একদম। তিনি দেখিয়েছেন যে শান্ত থেকেও বিপ্লব আনা যায়। আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু ভাবার জন্য রেখে দেওয়া যেতে পারে। বলুন। নিবন্ধটি তো ধোনির সাফল্য আর প্রভাবের কথা বলেছে, কিন্তু এইসব রেকর্ডের বাইরে গিয়ে যদি ভাবা হয়, ভারতীয় ক্রিকেটে তার সবচেয়ে বড় অবদান কোনটি? একজন সেরা ফিনিশার, একজন কিংবদন্তি অধিনায়ক, নাকি নাকি সেই অনুপ্রেরণা যা দেখিয়েছে যে ছোট শহরের স্বপ্নগুলো সত্যি হতে পারে? এটা নিয়ে ভাবা যেতেই পারে।